নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে চিকিৎসাধীন ৯ জনের অবস্থা সংকটাপন্ন, মৃতের সংখ্যা বেড়ে ২৭। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, সুপারিশ বাস্তবায়ন করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভেদের রাজনীতি করে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি আশরাফ সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, করোনা পরিস্থিতিতে এবার শারদীয় দুর্গোৎসবে অনাড়ম্বর আয়োজন, মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ আনুষ্ঠানিকতা। নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আছেন চিকিৎসাধীন ৯ জন, আর একজনকে শঙ্কামুক্ত বলছেন চিকিৎসকরা। সবাইকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তারা। এদিকে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আদিত্য মামুনের রিপোর্ট। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভারী হয়ে আছে অপেক্ষমান স্বজনদের দীর্ঘশ্বাসে। বেড়াইতে আসছিল নারায়ণগঞ্জে, শুক্রবারে থাকিয়া শনিবারে চলে যাবে। এই মুহূর্তে রাত্রে যখন নামাজ পড়তে যায় এশার নামাজ, এরকম গন্ডগোলটা বাজে গেল। বাবার বেশি একটা অবস্থা ভালো না, সারা শরীর পুড়ে গেছে। ফতুল্লা বিস্ফোরণে আহতদের অনেকেই এখনও চিকিৎসাধীন। এদের বাঁচাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন। একটা পেশেন্ট খুব ভালো আছে, আমরা তাকে হয়তো সেভ করতে পারবো। আর 10টা নিয়ে আসলে কিছুই বলা যাবে না যে তাদের আমি সেভ করতে পারবো কিনা। আমাদের এখানে যতটুকু পসিবিলিটি আছে আমরা তাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। 6 জনের চিকিৎসা চলছে আইসিইউতে। সবারই শ্বাসনালী পড়ে যাওয়ায় অবস্থা সংকটাপন্ন। সবারই তো ইনহেলেশন বার্ন আছে। এই ইনহেলেশন বার্ন আসলে খুবই ডেঞ্জারাস এই বার্ন, কারণ আমরা জানি আমাদের শ্বাসনালী পুড়ে গেলে আসলে আর কিছুই থাকে না। 4 জন আছেন পোস্ট অপারেটিভে, আর একজনের চিকিৎসা চলছে সাধারণ বেডে। গেল শুক্রবার এশার নামাজের পরে নারায়ণগঞ্জের ফতুল্লা বাইতুল সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ হন ৩৭ জন। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গণশুনানির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সকাল 10টা থেকে কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করলেও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী কিংবা এলাকাবাসী কেউই আসেননি। এদিকে এ পর্যন্ত নিহতদের মধ্যে 24 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ডিজিএম মফিজুল ইসলাম জানান, বিস্ফোরণ কবলিত মসজিদ এলাকার বন্ধ থাকা গ্যাস সংযোগ দ্রুত চালু করা হবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। 3 বার সময় বৃদ্ধি শেষে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সিনহা নিহতের ঘটনা দুঃখজনক। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। আর তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান জানান, স্বাধীনভাবে কাজ হয়েছে, কোনো হস্তক্ষেপ হয়নি। সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের সচিব মহোদয় এইগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এ সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটা সম্বন্ধে জানিয়ে দেব, আদালত মনে করলে এটাকে আমাদের দিকে নিয়ে যাবেন অফিসিয়ালি। কর্মপরিকল্পনায় আমরা নির্ধারণ করেছি যে কারা কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, সেরকম একটি সম্ভাব্য তালিকা করেছি এবং এটি ইমপ্লিমেন্টাল ছিল। শেষ পর্যন্ত 68 জনে স্যার এটি দাঁড়িয়েছে এবং এই 68 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের জবানবন্দি লিপিবদ্ধ করছি।
বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় বিএনপি মহাসচিবের এক মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা ও ইতিবাচক গতি দেখে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিএনপি। এদিকে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা 5 আসনের উপনির্বাচনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ 6 আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলালকে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কাজ করার আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল সাহেবকে আমি বলতে চাই, এদেশের রাজনীতিতে অশান্তির বীজ বাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস, ষড়যন্ত্র আর হত্যা রাজনীতির পেটেন্ট আপনাদেরই। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নন। আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সম্প্রীতির বাংলাদেশের মূলে আপনারাই বারবার কুঠোরাঘাত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপিত হয়েছে। একাদশ জাতীয় সংসদের 9ম অধিবেশনে এই বিলের সাথে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল উত্থাপন করেন সংসদ সদস্য আফম রুহুল হক। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 উত্থাপন করেন সাংসদ আব্দুল কুদ্দুস। তাছাড়া শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 সংসদে উত্থাপন করেন। একই সাথে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বাংলাদেশ ট্রাভেলস এজেন্সি সংশোধন বিল এবং কোম্পানি দ্বিতীয় সংশোধনী বিল 2020 সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনা মহামারীর কারণে সাড়ম্বরে হচ্ছে না এবারের শারদীয় দুর্গা উৎসব। মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে সকল আনুষ্ঠানিকতা। আতশবাজি পোড়ানো, অতিরিক্ত আলোকসজ্জা এবং জোরে গান বাজানো নিরুৎসাহিত করছে পূজা উদযাপন পরিষদ। মন্দির মণ্ডপে সামাজিক দূরত্ব মানা সহ 26 দফার নির্দেশনা দিয়েছে পরিষদ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মহামারী কেড়ে নিচ্ছে এবারের শারদ উৎসবের রং। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এবার পুজোয় সকল আনুষ্ঠানিকতা হবে স্বাস্থ্যবিধি মেনে। পঞ্জিকা অনুযায়ী 17 সেপ্টেম্বর মহালয়া। প্রতি বছর আশ্বিনে পুজো হলেও এবছর আশ্বিন মলিন বা মল মাস। এবার এ মাসটি অশুভ হওয়ায় পুজো কার্তিক মাসে। তাই দেবী দুর্গা মর্তে আসবেন মহালয়ার 35 দিন পর, 22 অক্টোবর মহাষষ্ঠী। মহামারীর এই কঠিন সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে পুজো হবে, তবে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্য নিয়ম। ভক্তরা পুরোপুরি উৎসবে সম্পৃক্ত হতে পারবে না, তবে সাত্ত্বিক মতে পূজায় তারা সম্পৃক্ত হবে। সারা দেশের মন্দির ও পূজা কমিটির কাছে এরই মধ্যে 26 দফা নির্দেশনা পাঠিয়েছে পূজা উদযাপন পরিষদ। ঢাকের বাদ্য থাকলেও অতিরিক্ত মাইক ব্যবহার বা আলোকসজ্জার আতিশয্য নিরুৎসাহিত করছে পরিষদ। দর্শনার্থী যারা তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং শারীরিক যে দূরত্ব 3 ফুট কমপক্ষে দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার ভিতরেও ধর্মীয় আঙ্গিকে দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে এবছর পুজো হবে 237টি মন্দির আর মণ্ডপে। ভিড় এড়াতে পুণ্যার্থীদের অঞ্জলি ভার্চুয়ালি করার চেষ্টা করছে ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটি। অঞ্জলির সময় যাতে তাদের জায়গার সংকুলন বুঝে ভক্তদের প্রবেশ করাতে হবে। 20 থেকে 25 জন তারা অঞ্জলি দেওয়ার পরে অন্য ভক্তরা প্রবেশ করবে। গেল বছর দেশের 31,100টি মণ্ডপে পুজো হলেও এবার সে সংখ্যা কিছুটা কমবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুরনো মামলা নিষ্পত্তির উদ্যোগ আপিল বিভাগের, স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। পুরনো মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভার্চুয়াল আপিল বেঞ্চ গত কদিনে 20 বছর আগের পুরনো মামলা সহ বেশ কয়েকটি মামলা নিষ্পত্তি করেছে। আর একে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। বলছেন এই উদ্যোগের ফলে মামলা জট কমা সহ বিচার কাজে গতি বাড়বে। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে।
সম্প্রতি আপিল বিভাগের রায়ে ২০ বছর ধরে কন্ডেম সেলে থাকার পর মুক্তি পায় খুলনার জাহিদ। ১৯৯৭ সালে স্ত্রী ও মেয়েকে হত্যা মামলায় ২০০০ সালে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত জাহিদ শেখকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্টেও সে রায় বহাল রাখেন। সবশেষ আপিল বিভাগ জাহিদকে খালাস দেন। এরপর নড়াইলের আওয়াল ফকিরের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন আপিল বিভাগ। মামলাটি আপিল বিভাগের নজরে আসলে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। প্রতিদিনই নতুন মামলা যোগ হচ্ছে পুরনোগুলোর সাথে। সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৩৬,৮৪,৭২৮টি। তবে সম্প্রতি পুরনো মামলার শুনানির উদ্যোগ নিয়েছেন ভার্চুয়াল আপিল বেঞ্চ। ২০ বছর পুরনো মামলাও থাকছে কার্যতালিকায়। গুরুত্ব পাচ্ছে কারাগার থেকে আসামিদের করা জেল আপিল, ডেথ রেফারেন্স সহ অন্য মামলাগুলো। জেল আপিলগুলো দুর্ভাগ্য হচ্ছে কি এগুলো কোনো অভিভাবক থাকে না। ওই লোকটা জেলের থেকে পাঠালো, ওইখানে পড়ে আসে, এটাকে ওই যে যার কাছে যায় সেও হয়তো ঠিকমতো দেখে না, আদালতের কাছে তো পেশ করা হয়ই না। সেই জায়গাটায় আপিল বিভাগ উদ্যোগী হয়ে এই জেল আপিলগুলোকেও তারা পুরনো লিস্টে নিয়ে এসে শুনানি করছেন। একে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। ক্রিমিনাল মামলা, বন্য মামলাগুলো সাধারণ লিটিগেন্টরা অনেক উপকৃত হবে পুরনো মামলায়। অনেকে আছে যে তারা হয়তো ওইভাবে লয়ার নিয়োগ করে পারেন না। পুরনো মামলার যে জট যেগুলো, এগুলো কিন্তু কমে যাবে এবং এগুলো অনেকগুলো মামলাতে এখন ইনফ্রাকচার হয়ে গেছে, শুনানি করলেই শেষ হয়ে যাচ্ছে। যার ফলে আমার মনে হয় এটা খুব একটা ভালো উদ্যোগ। মহামারীর কারণে ৫ মাস বন্ধ থাকার পর গত ১২ই আগস্ট ভার্চুয়াল বেঞ্চের পাশাপাশি নিয়মিত আদালত চালু হয়। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন অনুষ্ঠানে শুভেচ্ছা পাঠানোর জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকার চীনা দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে একে ভুল উল্লেখ করা হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার চীনা দূতাবাসের সামনে বিষয়টি তুললে তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে। তারা বিষয়টিতে সতর্ক থাকবে বলেও জানানো হয়। এর আগে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনে নিয়মিত শুভেচ্ছা পাঠালেও ভুয়া জন্মদিনের বিষয়ে অবগত ছিল না চীনা দূতাবাস। ফুটপাত ও সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে উত্তর সিটির 10টি এলাকায় একযোগে এই উচ্ছেদ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করার অভিযোগে কয়েকটি ডেভেলপার কোম্পানির নির্মাণ সামগ্রী নিলামে বিক্রি করা হয়। পরে মেয়র আতিকুল ইসলাম জানান, অভিযান অব্যাহত থাকবে, কাউকেই রাস্তায় নির্মাণ সামগ্রী রাখতে দেওয়া হবে না। করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা ৬ আসনের এমপি আখতারুজ্জামান বাবুকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সরকারি নীতিমালা অনুসারে জাতীয় সংকট মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকুয়েশন সেবা দিয়ে আসছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় করোনায় আক্রান্ত খুলনা ৬ আসনের এমপি আখতারুজ্জামান বাবুকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের রহস্য উদ্ঘাটনে উচ্চপদস্থ বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানের সংবাদ সম্মেলনে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে ২৬ জনের প্রাণ চলে গেছে, বাকিরাও আপনার যে বার্নিং হয়েছে, আপনার একেবারে শ্বাস নাই টাসনে পুড়ে গেছে, তারা কতজন আরও মারা যাবে এটা বলা বড় মুশকিল। এ থেকে সেই রকম একটা গুরুত্ব দিয়ে কিন্তু আপনার ব্যবস্থাগুলো নেওয়া হয়নি ইমিডিয়েটলি। যেটা প্রয়োজন ছিল আমার মনে হয় যে উচ্চপদস্থ বিশেষজ্ঞ একটা আপনার তদন্ত কমিটি করা দরকার ছিল, যেটা খুবই জরুরি। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের শিক্ষা ও অর্থনীতিতে যে ভাটা পড়েছে তা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন সুচিন্তা ফাউন্ডেশনের প্রধান অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত লেটস টক অনুষ্ঠানে তিনি দেশকে এগিয়ে নিতে তরুণদের কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানান। যতখানি তারা ফিজিক্যালি হয়তো সেফ, তারা ইকোনমিকলি, তারা মেন্টালি এবং তাদের এডুকেশন, তাদের ফিউচার কিন্তু তারা কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্টেড।
তারা হয়তো জানে বেঁচে যাবে, কিন্তু তাদের শিক্ষা বন্ধ হয়ে গেছে, তাদের চাকরির সুযোগ বন্ধ হয়ে গেছে, ইকোনমির যেসব জিনিসগুলো তারা মনে করছে তাদের কাছে উপায় আছে ওগুলো শেষ হয়ে গেছে। তো এই যে সুযোগ তারা দেখছে তাদের কাছে সরে গেছে, চলে গেছে, এইটা আমরা কিভাবে বদলাতে পারবো? আমি মনে করি যে তারাই কিন্তু খুব সুন্দর করে অনেক সলিউশনস দিয়েছে। আর এরই সাথে শেষ করছি দুপুরে 2টার 21 সংবাদ। যে আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে চিকিৎসাধীন 9 জনের অবস্থা সংকটাপন্ন, মৃতের সংখ্যা বেড়ে 27। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, সুপারিশ বাস্তবায়ন করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভেদের রাজনীতি করে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।